তাহলে আমরা দেখি আমরা এখানে কিভাবে আমাদের যে কিউ বা আমাদের যে এনার্জিটা পাচ্ছি সেটা কিভাবে আমাদের হিলিয়াম এবং ওয়াই পরমাণুর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে সেটা আমরা বের করব আমাদের ফিজিক্সের জানা জিনিস, অর্থাৎ ভরবেগের সংরক্ষণশীলতার সাহায্যে আমরা আসলে সেই এনার্জির মানটা বের করব যে আসলে হিলিয়াম নিউক্লিয়াস কতটুকু পাচ্ছে আর ওয়াই পরমাণু কতটুকু পাচ্ছি। সো আমরা টপিকটা হেডলাইন দিয়ে ফেলি ভরবেগের সংরক্ষণশীলতা। এই কনসেপ্টের মাধ্যমে আমরা আসলে বের করা শিখবো। এই থিওরিটা তোমাদের বইতে ইন্ট্রোডিউস করা হয় নাই, বাট আমি একটু দেখাচ্ছি এক্সট্রা হিসেবে, কারণ এটার জন্য তোমাদের নতুন কিছু শেখা লাগবে না, তোমাদের জানা কনসেপ্টের সাহায্যে এই থিওরিটা আর কি এক্সপ্লেইন করতে পারবো তোমাদের সাথে। আচ্ছা, সো ভরবেগের সংরক্ষণশীলতা শুরুতে আমাদের ছিল এক্স পরমাণু, সে এক্স পরমাণু ভেঙে গিয়ে আমাদের হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে আমাদের ওয়াই পরমাণু এবং পাচ্ছি আমাদের আলফা কণা। আমাদের ওয়াই পরমাণু পাচ্ছি এবং পাচ্ছি আমাদের আলফা কণা। এই যে ওয়াই পরমাণু এবং আলফা কণা এরা কি হবে পরস্পর অবশ্যই বিপরীত দিকে, যখন এরা আলাদা মানে আমাদের হচ্ছে এক্স পরমাণু থেকে বের হয়ে যাচ্ছে তখন আসলে এরা কি হবে ওয়াই পরমাণু এবং আলফা কণা দুইটা বিপরীত দিকে ছুটবে, রাইট? দুইটা বিপরীত দিকে ছুটবে, এটা কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে এই দুটো অবশ্যই বিপরীত দিকে ছোটার কথা। এক্স থেকে যখন ওয়াই এবং আলফা আলাদা হয়ে যাচ্ছে, মানে এক্স থেকে যখন ওয়াই এবং আলফা উৎপন্ন হচ্ছে তখন দুটা বিপরীত দিকে ছুটবে। সো এই যে আমাদের যে এই ডিরেকশনে আমরা এখানে যে বেগের মানটা সেটা ধরলাম হচ্ছে ভি ওয়াই, এবং এই ওয়াই পরমাণুর আমরা ভর ধরতেছি হচ্ছে এম ওয়াই, এবং আলফা কণার এই দিকে বেগটাকে ধরতেছি আমরা ভি আলফা, এবং আলফা কণার ভরটাকে ধরতেছি আমরা এম আলফা। এটা হচ্ছে আমাদের আলফা কণার ভর। ওকে, সো এইটার সাহায্যে আমরা জাস্ট হচ্ছে আমরা পেলাম ভর, আমরা পেলাম বেগ, আমরা এখন ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করব। সো শুরুতে একদম একদম সিস্টেমের শুরুতে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি পি ইনিশিয়াল বা হচ্ছে ভরবেগের মানে আমাদের একদম শুরুতে ভরবেগ কি ছিল? ভরবেগ জিরো ছিল অবশ্যই, কারণ এখানে সবগুলো স্থির অবস্থায় আছে। বেগের মান এক্স এর বেগের মানটা জিরো, সো ভরবেগ জিরো। যেহেতু এখানে আমাদের কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয় না, তোমরা তো জানো ভরবেগের সংরক্ষণশীলতা ততক্ষণে খাটবে যতক্ষণ পর্যন্ত এখানে কোনো বাইরে থেকে বল প্রযুক্ত হবে না, ততক্ষণে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে। সো যেহেতু এখানে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত হয় নাই, এক্স নিউক্লিয়াস স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে আমাদের ওয়াই এবং আলফা নিউক্লিয়াসের সৃষ্টি করতেছে। সো এখানে বাইরে থেকে কোনো এক্সটার্নাল বা বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করা হয় নাই, তার মানে আমরা বলতে পারি সো এখানে ভরবেগের সংরক্ষণশীলতা খাটবে। এবং ভরবেগের সংরক্ষণশীলতা শুরুতে যেহেতু জিরো ছিল, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা পি ফাইনাল, অর্থাৎ ফাইনাল ভরবেগ, ফাইনাল মোমেন্টাম, এটাও জিরো থাকবে, কারণ ভরবেগ কনজার্ভ থাকবে, শুরুতে যা থাকবে শেষও তাই থাকবে। আচ্ছা, এটাকে আমরা সংরক্ষণশীলতা বলতেছি বা কনজার্ভ বলতেছি ভরবেগ। সো আমরা পি ফাইনালে কি বলতে পারি? পি ফাইনালে বলতে পারি আমাদের ভরবেগ এম ওয়াই ইন্টু ভি ওয়াই, এম ওয়াই ইন্টু ভি ওয়াই, তারপর কি হবে প্লাস এম আলফা ইন্টু মাইনাস ভি আলফা। বুঝছি আমরা কেন মাইনাস ইউজ করলাম, কারণ ভি ওয়াই এবং ভি আলফা দুইটার বিপরীত ডিরেকশনে আছে এবং তারা ভেক্টর রাশি দেখে আমরা তাদের ডিরেকশনটা আমাদের উল্লেখ করতে হবে। ভি ওয়াই এবং ভি আলফা যেহেতু তারা বিপরীত পাশে আছে, বিপরীত দিকে যাচ্ছে, যেহেতু তাদের দিকটা বিপরীত, তার মানে আমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করলাম। সেটাকে লিখতে পারি ইকুয়ালস টু জিরো। বুঝছি আমরা সবাই এই পর্যন্ত ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। তো আমরা এখান থেকে লিখতে পারি এম ওয়াই ভি ওয়াই মাইনাস এম আলফা ভি আলফা ইকুয়ালস হচ্ছে জিরো। তার মানে আমরা বলতে পারি এম ওয়াই ভি ওয়াই ইকুয়ালস হচ্ছে এম আলফা ভি আলফা। ওকে, সো এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট ডিসিশনে আসতে পারি, সেটা হচ্ছে আমাদের যে এম ওয়াই ভি ওয়াই সেটা কিসের ভরবেগ বলতো? ওয়াই পরমাণুর ভরবেগ। তা আমরা বলতে পারি যে পি অফ ওয়াই, যেটা ওয়াই পরমাণুর ভরবেগ, আমি মডুলাস সাইন দিয়ে শুধু মানটা বুঝাচ্ছি, আর আমাদের আলফা পরমাণুর সরি হিলিয়াম নিউক্লিয়াস বা আলফা কণার যে ভরবেগ সেটা সমান। বুঝতে পারছি আমরা এই জিনিসটা সমান, কারণ দেখো আমাদের ইকুয়েশন সেটাই বলতেছে আমাদের ওয়াই পরমাণুর ভরবেগ আর আলফা পরমাণুর আলফা নিউক্লিয়াসের ভরবেগ সেটা আমাদের সমান। সো এই ভ্যালুটাকে আমি ধরলাম হচ্ছে পি, অনলি পি। আচ্ছা, এটাকে ধরতেছি আমি পি ভ্যালুটা ভরবেগ। আচ্ছা, তো এইটার সাহায্যে আমরা যদি কিউ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কিউটা কি? আমাদের যে কিউ
সে কিউটা কি অবশ্যই আমাদের গতিশক্তি, আমাদের আলফা কণার গতিশক্তি, আর আমাদের কি ওয়াই পরমাণুর গতিশক্তির সমান হবে আমাদের কিউ এর ভ্যালুটা, যেহেতু এই কিউটা আমাদের আলফা কণা এবং ওয়াই এই দুইটা পেয়ে যাচ্ছে। সো এই কিউ আমরা ইকুয়ালস টু লিখতে পারি আলফা কণার গতিশক্তি আর ওয়াই পরমাণুর গতিশক্তি। সো আমরা জানি আমাদের ফর্মুলাটা কি বলতো, গতিশক্তির সাথে ভরবেগের রিলেশনটা কোন ফর্মুলা ছিল? p²/2m। এক্স্যাক্টলি। সো আমরা এখানে লিখতে পারি পি আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2m আলফা, যেহেতু আলফার ক্ষেত্রে লিখতেছি আমরা এটাকে। দেন আমরা লিখতে পারি পি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2m ওয়াই পরমাণুর ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। এটা আমাদের সবার জানা আছে ফর্মুলাটা। আচ্ছা, সো এখান থেকে লিখতে পারি যেহেতু পি আলফা এবং পি ওয়াই দুইটাই সমান এবং দুইটাই পি আমাদের, সো পি আলফাকেও লিখলাম পি, আর আমাদের হচ্ছে পি ওয়াই কেও লিখলাম পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2my। সো এটা কষ্ট লিখতেছি আমরা কিউ। সো এখন দেখো আমরা যদি এখানে লসাগু করি, দেন কিউ কষ্ট আমরা লিখতে পারি, ডিরেক্ট লিখে দিলাম 2q কষ্ট লিখতে পারি আসলে আমাদের হচ্ছে মানে এই 2টা আমি এই পাশে কিউ এর পাশে নিয়ে গেছি। দেন আমি লিখতে পারি my ইনটু পি স্কোয়ার প্লাস হচ্ছে m আলফা ইনটু পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের m আলফা my। একবারে কাজটা করলাম, তোমরা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এটা দেখো। সো 2m আলফা my হচ্ছে আমাদের লসাগু, দেন আমরা আমাদের কাজটা করলাম, দেন 2টাকে এই পাশে পার করে দিলাম। ওকে, সো এইটুকু আমরা পারলাম। এখন দেখো তো এখান থেকে আমরা পি স্কোয়ারের ভ্যালুটা বের করতে পারি না? সো পি স্কোয়ারের ভ্যালুটা আমরা কত পাবো? আমাদের এখানে টার্গেটটাকে, আমাদের এখানে টার্গেটটা হচ্ছে আলফা কণার গতিশক্তি বের করা আর ওয়াই পরমাণুর গতিশক্তি বের করা, এটাই হচ্ছে আমাদের এখানে টার্গেট। সো আমরা পি স্কোয়ারের ভ্যালুটা আনি। সো পি স্কোয়ার ইকুয়ালস টু লিখতে পারি 2 ইনটু কিউ ইনটু এম আলফা ইনটু এম ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে আমাদের এম আলফা প্লাস এম ওয়াই। এটা হচ্ছে আমাদের পি স্কোয়ারের ভ্যালু। সবাই বুঝছি এ পর্যন্ত? জি ভাইয়া। ওকে, আচ্ছা, যেহেতু আমরা বুঝছি এ পর্যন্ত, সো পি স্কোয়ারের ভ্যালুটাকে আমরা কি করব এখন? সাবস্টিটিউট করব বা প্রতিস্থাপিত করব। কোথায় করব? এই পি স্কোয়ারের ভ্যালুটাকে আমরা ধরে ফার্স্টে হচ্ছে এইখানে বসালাম, দেন আবার হচ্ছে এইখানে বসাবো। সো তাহলে আমরা ইজিলি হচ্ছে আমাদের এখান থেকে দেখো এটা কি ছিল আমাদের কে ই আলফা, যেটা ভ্যালুটা ছিল পি স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2m আলফা। সো এই পি স্কোয়ারের ভ্যালুটা আমি কত পেলাম? পি স্কোয়ারের ভ্যালুটা পেলাম আসলে 2q ইনটু m আলফা প্লাস mq ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 2m আলফা ইনটু m আলফা প্লাস my। তাহলে দেখো তো m আলফা ক্যান্সেল, কাটাকাটি চলে যাচ্ছে, 2 কাটাকাটি চলে যাচ্ছে। সো এখান থেকে কে ই আলফা ভ্যালুটা আসতেছে q ইনটু my ডিভাইডেড বাই হচ্ছে m আলফা প্লাস my। সো এটা পেলাম হচ্ছে আমাদের আলফা কণার গতিবেগ, আলফা কণার গতিশক্তি। সো এটা পাচ্ছি হচ্ছে আমরা কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল বা আলফা কণার গতিশক্তি। কে ই দ্বারা বুঝাচ্ছে কাইনেটিক এনার্জি বা আলফা কণার গতিশক্তি। আচ্ছা, সো এটাকে বলতেছি আমরা আলফা কণার গতিশক্তি। সো ফর্মুলাটা বুঝছি আমরা, ক্লিয়ার? একদম ক্লিয়ার? বুঝছি সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। তো এটা যদি আমাদের আলফা কণার গতিশক্তি হয়, তাহলে সেম ভাবে আমরা আমাদের ওয়াই পরমাণুর গতিশক্তি বের করতে পারি। দেখবা যে সেম ক্যালকুলেশন করলে পাবা কিউ ইনটু এম আলফা ডিভাইডেড বাই হচ্ছে এম আলফা প্লাস এম ওয়াই। এখানে যেটা নোটিস করা, সেটা যখন তুমি ওয়াই পরমাণুর জন্য গতিশক্তির মানটা বের করতেছো তখন অ্যাকচুয়ালি এখানে আলফা হচ্ছে, আর যখন আলফার জন্য গতিশক্তির মানটা বের করতেছো তখন আসলে ওয়াই পরমাণু ভরটা বসতেছে। এটা এখানে নোটিস করার মতো একটা বিষয় ফর্মুলাতে। সো আশা করি ফর্মুলাগুলো তোমরা বুঝছো। সো আমরা যদি এখন এই ফর্মুলাটার উপর একটা ম্যাথ দেখি, এগুলো এইচএসসি তে কখনোই আসবে না, আগেই বলে রাখলাম, এটা এইচএসসি তে কখনোই দিবে না এবং এইচএসসি সিলেবাসও নাই এই ধরনের কনসেপ্ট, বাট অ্যাডমিশন টেস্টে আসতে পারে। এবং এই যে আমাদের ডেল এম সি স্কোয়ার, যেটা আমরা ইউজটা দেখলাম, এটা তো আমাদের মোস্ট অনেক ইম্পর্টেন্ট আর কি এখান থেকে এই টপিকটা। আর এই ধরনের রিলেশন দিয়ে আমাদের হচ্ছে আমাদের নোন কনসেপ্টের সাহায্যে একটা ম্যাথ কিভাবে দিতে পারে, জাস্ট তোমাদের একটু একটা ডেমো দেখানো যে এই ধরনের ম্যাথ যদি কোশ্চেন অনেক বেশি পরিমাণে কঠিন হয় দেন এই ধরনের ম্যাথ আসতে পারে তোমাদের নোন কনসেপ্ট থেকে। বাট এটা পরীক্ষা হলে পারাটা প্রায় ইম্পসিবল, ট্রু, প্রায় ইম্পসিবল। কারণ এই কনসেপ্টটা তোমরা আসলে যদি বুয়েট অ্যাডমিশন হলের কথা বলি, তোমরা একটা ম্যাথ করার জন্য পাবা মাত্র 3 মিনিট। সো একটা 3 মিনিট সময়ের ভিতরে কখনোই সম্ভব না এরকম ফর্মুলা ডিরাইভ করে দেন প্রবলেমটা সলভ করা।
সো এই ধরনের প্রবলেমগুলো যদি পরিচিত না থাকে বা একদম অন্যরকম থাকে, তাহলে সেগুলো পারা অ্যান্সার করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখানে আসলে কে ই বা কে আলফার ভ্যালুটা বা আমাদের আলফা করার যে গতিবেগ, গতিশক্তি, বারবার বেগ বলতেছে, গতিশক্তি, সেই ফর্মুলাটা ডিরাইভ করলাম এবং আমাদের ওয়াই পরমাণুর যে গতিশক্তি সেই ফর্মুলাটা আমরা ডিরাইভ করতে পারলাম আমাদের টোটালি নোন কনসেপ্টের সাহায্যে। এখানে কোনোটাই তোমাদের অজানা না। আচ্ছা, সো একটা প্রবলেম দেখি আমরা। সবাই কি থিওরি ডেরিভেশনটা বুঝছি? হ্যালো। জি ভাইয়া, জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ভাইয়া, হ্যাঁ বলো আপু। না ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দেখি। সো ইউরেনিয়াম পরমাণু যেটার অ্যাকচুয়াল মাস 238, যেটা কথা বলতেছিলাম 238.0508, এটা তোমাদের কোশ্চেনে দেয়া থাকবে। এটা হচ্ছে ইউরেনিয়াম পরমাণু অ্যাকচুয়াল ভর। এগুলো হচ্ছে আমাদের সেই ভরটা অবশ্যই এমইউ ইউনিটে দেয়া আছে, অ্যাটমিক মাস ইউনিটে দেয়া আছে। সো এই ইউ থেকে ভেঙে আমরা পাচ্ছি আলফা, দেন পাচ্ছি আমরা থোরিয়াম পরমাণু, আলফা প্লাস থোরিয়াম। এই আলফার অ্যাকচুয়াল মাস দেওয়া আছে তোমার কোশ্চেনে 4.002, আর থোরিয়ামের অ্যাকচুয়াল মাস দেওয়া আছে বা ভর দেওয়া আছে 234.043 এমইউ। এবার এখানে অবশ্যই আমাদের একটা হিউজ পরিমাণে এনার্জি উৎপন্ন হবে, যেটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতেছি। সো এখন যদি তোমাকে বলে কিউ এর ভ্যালু কত, আমি 3টা কোশ্চেন দিচ্ছি। সো এখান থেকে হচ্ছে কিউ এর ভ্যালু কত, দেন নাম্বার 2 কোশ্চেন হচ্ছে আলফা কণার গতিশক্তি কত, আর নাম্বার 3 হচ্ছে আমাদের ওয়াই পরমাণুর গতিশক্তি কত। সবাই পারবা না সলভ করতে? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। দেখো আমি জাস্ট তোমাদের তাও একটু দেখা দিচ্ছি। এই কিউ পরমাণু গতিশক্তি কিউ কষ্ট কি লিখতে পারি, ডেল এম সি স্কোয়ার। আচ্ছা, সো আমরা ডিরেক্টের পরের লাইনে বা এটাকে ডিরেক্ট লিখতে পারি ডেল এম ইন্টু হচ্ছে আমাদের 991.5 মেগা ইলেকট্রন ভোল্ট, এটা লিখতে পারি। সো ডেল এম কি হবে, ডেল এম এর মানটা হবে 238.0508 মাইনাস হচ্ছে আমাদের 4.002 প্লাস হচ্ছে 234.043, সেটা হচ্ছে আমাদের ডেল এম এর ভ্যালু। তাকে যদি আমরা 931.5 দিয়ে গুণ করি, তাহলে এখানে যে এনার্জিটা উৎপন্ন হবে সেটা পাচ্ছি হচ্ছে আমরা মেগা ইলেকট্রন ভোল্টে সেই এনার্জিটা। আচ্ছা, তাহলে এনার্জির মানটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে 4.28 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের এনার্জির ভ্যালুটা। জাস্ট ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে তোমরা পাবা। সো খুব ইজিলি আমরা পারলাম এটা। এখন যদি আমি তোমাদের আলফা কণার গতিশক্তি বের করে দেখাই, আলফা কণার গতিশক্তির ফর্মুলাটা আমরা কিছুক্ষণ আগে ডিরাইভ করলাম, সেটা ছিল কিউ ইন্টু এম ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে এম আলফা প্লাস এম ওয়াই। হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া, এই 4.28 মেগা ইলেকট্রন ভোল্ট, এই শক্তিটা মানে কি পরিমাণ শক্তি সেটা কি বুঝতে পারবো আমরা? মানে 4.28 কম কম লাগতেছে। আচ্ছা হ্যাঁ, এটা একটু কম মনে হচ্ছে, বাট অনেক সময় আরো বেশি শক্তি উৎপন্ন হতে পারে। নিউক্লিয়ার রিঅ্যাকশন গুলো আসলে ওই রকম নিয়ম মানে না যে হচ্ছে থোরিয়ামই উৎপন্ন হবে। দেখা যায় অন্য কিছু উৎপন্ন হলে বা ভর ত্রুটির কারণে তোমার হচ্ছে শক্তির মানটা অনেক ভ্যারি করতে পারে। এটা একটু কম মনে হচ্ছে, বাট আরো অনেক বড় হতে পারে। বাট এতটাও কম না, মেগা ইলেকট্রন ভোল্ট দেখো 10⁶। সো ভ্যালুটা কিন্তু এতটাও কম। তবুও তো আবার 10 ইনভার্স 19 হয়ে যাবে। আচ্ছা 10⁻19 আছে, হ্যাঁ খুবই লো আসলে, যথেষ্ট ছোট ভ্যালু। কারণ আসলে ইলেকট্রন ভোল্টকে যখন তুমি জুলে কনভার্ট করবা 10⁻⁻19 আছে, বাট এই ক্ষেত্রে এরকম ভ্যালুটা হচ্ছে। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। এরকম এরকম একটা রিয়াকশনের থেকে এই পরিমাণ শক্তি পাচ্ছে, হয়তো হ্যাঁ এরকম অনেক এরকম তো রিয়াকশন তোমার হয় হাজার হাজার ইউরেনিয়াম থাকবে, লাখ লাখ ইউরেনিয়াম থাকবে। সো তখন সম্মিলিত হবে হিউজ একটা এনার্জি পাবা। আচ্ছা, সো কিউ এর মানটা আমরা পেলাম হচ্ছে 4.28 পেলাম। 4.28 হচ্ছে আমাদের কিউ এর মানটা। আর আমাদের ওয়াই পরমাণুর ভর দেয়া আছে, ওয়াই পরমাণুর ভর হচ্ছে আমাদের 234.043, এটা হচ্ছে আমাদের এম ওয়াই এর ভ্যালু। আর এম আলফা প্লাস এম ওয়াই, সো এই ভ্যালুটা আমরা দেয়া আছে কোশ্চেনে। সো এটা এম আলফা ভ্যালু দেয়া আছে 4.002 প্লাস হচ্ছে 234.043। সো এটা ক্যালকুলেশন করলে আমাদের আলফা কণার গতিশক্তি আসবে অ্যাকচুয়ালি 4.03 মেগা ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে আমাদের আলফা কণার গতিশক্তি। দেখো তো এখানে আলফা কণাই মেজরিটি গতিশক্তি পেয়ে গেছে না, মানে প্রায় 90% বা আরো বেশি।
আলফা জি কণা ভাইয়া জি এটা তো ভাইয়া। ভর কম। হ্যাঁ, কারণ আলফা কণা ভর কম, এই কারণে অ্যাকচুয়ালি এটা মেজরিটি গতিশক্তি পেয়ে গেছে। ওকে, সো আমরা তাহলে খুব সহজে দেখো তো আমরা আমাদের যে ওয়াই পরমাণু ভর বা ওয়াই পরমাণু যে গতিশক্তি যে এটা শুধুমাত্র হচ্ছে 4.28 থেকে বিয়োগ করলে পাবো না এটার মানটা। এটার জন্য কিন্তু আলাদা করে আবার বের করা লাগবে না, সো বিয়োগ করলেই পাবো। বুঝছি আমরা সবাই? এটা আসতেছে 0.25 মেগা ইলেকট্রন ভোল্ট। সবাই ক্লিয়ার এতটুকু? জি ভাইয়া। ওকে, সো আমরা ফর্মুলা ইউজ না করলেও আমরা যদি জাস্ট বিয়োগ করে এই মানটা পেতে পারি। আচ্ছা, সবাই বুঝছি আমরা এই পর্যন্ত। এখন আমরা শুরু করব আমাদের বিটা ডিকে বা হচ্ছে আমাদের বিটা পরমাণুর ক্ষয়। সো আমি আজকে শুধুমাত্র হচ্ছে বিটা মাইনাস ডিকে নিয়ে কথা বলবো, কালকের ক্লাসে আমরা বিটা প্লাস ডিকে থেকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সো বিটা ডিকে বা বিটা ক্ষয়, সে বিটা ক্ষয়টা অ্যাকচুয়ালি দুই রকম বিটা ক্ষয় হয় এখানে। একটা হচ্ছে আমাদের বিটা মাইনাস ডিকে, আর একটা হচ্ছে আমাদের বিটা প্লাস ডিকে। টোটালি হচ্ছে আমাদের দুই ধরনের ক্ষয় হয়, একটা বিটা মাইনাস ডিকে, একটা বিটা প্লাস ডিকে। সো বিটা মাইনাস ডিকেতে আমাদের বের হয় হচ্ছে ইলেকট্রন। অবশ্যই মাথা রাখো, বিটা মাইনাস বিটা পার্টিকেল, বিটা মাইনাস ডিকে হচ্ছে আমাদের ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ যেহেতু আমাদের -1, তাই এখানে -1, এবং ইলেকট্রনের যেহেতু এখানে ভর সংখ্যা তো 0 জানোই, সেটা হচ্ছে আমরা ইলেকট্রন পাচ্ছি। আর বিটা প্লাস ডিকেতে আমরা পাবো হচ্ছে পজিট্রন। সো পজিট্রন ইলেকট্রন অ্যান্টি পার্টিকেল, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল হচ্ছে পজিট্রন। সো পজিট্রনের ক্ষেত্রে বলো তো ভাইয়া ফর্মুলাটা কি হবে? হ্যাঁ বলো ভাইয়া। ইলেকট্রনের এখানে -1 দিয়ে কি বোঝানো হয়? ইলেকট্রনের চার্জ ভাইয়া, ও আচ্ছা। চার্জ বোঝানো হচ্ছে। তোমরা দেখো একটু উপরে, যদি একটু দেখো উপরে আমরা যে এখানে আসলে আমাদের যে জাস্ট যে কোনো একটা পরমাণু ক্ষেত্রে একটু দেখাই। উপরে এক্সাম্পলে আমরা যখন হচ্ছে এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে আমরা যে 90 লিখতেছি, 90 কি? এখানে তো প্রোটনের চার্জ টোটালি, মানে প্রোটন বা প্রোটনের চার্জ তোমরা কিন্তু দুইটাই বলতে পারো। এখানে 90 বলা যায় আর +90 বলা কিন্তু একই কথা, বুঝতে পারছো? আর ইলেকট্রনের ভিতরে যেহেতু কোনো ধরনের প্রোটন নাই, শুধুমাত্র ইলেকট্রন আছে, তাই ওটা চার্জ হচ্ছে -1। মানে এখানে হচ্ছে তোমার যখন শুধু ইলেকট্রনের ক্ষেত্রে কথা বলবো তখন এটা -1 চার্জটা আমরা লিখি এখানে। কি কনফিউজ হয়ে গেলা তোমরা নাকি বুঝতে পারছো? সো ইলেকট্রনের ক্ষেত্রে আমরা এখানে চার্জটা লিখতেছি -1। বুঝছো সবাই? হ্যালো। জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ফর্মুলা। আর এখন আসো পজিট্রনে কি হবে তাহলে বলো তো? পজিট্রনে এখানে হবে +1। এটা হচ্ছে আমাদের পজিট্রন, ইলেকট্রনের অ্যান্টি পার্টিকেল, এটাকে বলি আমরা পজিট্রন। সো এটা হবে +1। এখানে আমরা চার্জ লিখতেছি, এটা হচ্ছে +1। সো এই জিনিসটা মাথায় রেখো, বিটা মাইনাস ডিকেতে আমাদের ইলেকট্রন বের হয়, আর বিটা প্লাস ডিকেতে হচ্ছে আমাদের পজিট্রন বের হয়। আচ্ছা, সো আমরা যদি একটু রিঅ্যাকশন দেখি। ভাই ভাইয়া হ্যাঁ বলো ভাইয়া। এই অ্যান্টি পার্টিকেলটা আসলে কি? অ্যান্টি পার্টিকেল হচ্ছে তোমার এই যে পার্টিকেলের ঠিক অপোজিট চার্জে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টি পার্টিকেল। যেমন ইলেকট্রনের ঠিক অপোজিট চার্জে তোমার হচ্ছে এখানে পজিট্রন আছে। এই পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল যদি একসাথে কোলাইড করে তাহলে সেটা ভ্যানিশ হয়ে যায় টোটালি। দেখো এখানে -1 আর +1 আছে, দুটো অপোজিট চার্জ, এবং বাকি সব প্রপার্টিজ গুলো সেম। বাট এই পার্টিকেল এবং অ্যান্টি পার্টিকেল যদি মানে কোলাইড করে তাহলে দেখবা যে সেখানে ম্যাস 0 হয়ে যায়। আচ্ছা, সো আমরা দেখি বিটা মাইনাস ডিকে। বিটা মাইনাস ডিকেতে কি বললাম আমরা? বিটা মাইনাস ডিকেতে আমাদের ইলেকট্রন বের হবে, বা এটাকে আমরা এইভাবে লিখি, বিটা দিয়ে আমরা -1 0 লিখি। সো এটার ক্ষেত্রে আমরা যদি জেনারেলাইজ ইকুয়েশনটা দেখি তাহলে হচ্ছে আমরা লিখতে পারি AZ, এটাকে লিখতে পারি ইলেকট্রন -1 0। দেন আমরা দেখো আমাদের কি বলছি, সো এক্স থেকে যখন আমাদের বিটা পার্টিকেল বিটা ডিকে বিটা মাইনাস ডিকে হলো তখন আমরা যে ওয়াই পাচ্ছি, সেই ওয়াইয়ের বাম পাশে এবং ডান পাশে আমাদের প্রোটন এবং বাম পাশে এবং ডান পাশে আমাদের ভর সংখ্যা আর পারমাণবিক সংখ্যা, এটা কি হতে হবে? সমান হতে হবে। সো কে একজন বলো তো আমাদের ওয়াই পরমাণুর ভর সংখ্যা কত হবে? এ Z+1 হবে। Z+1।
a+1 শুধু এ ভাই মাইনাস করলে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে না? এই তো থাকার এই হবে। সংখ্যা z+1 এই যে দেখো এখানে a আছে, এখানে 0 আছে, এখানে তাহলে তো এই হবে। ভর ভাই সংখ্যা আপনি হবে পারমাণবিক সংখ্যা জিজ্ঞেস করছেন না? না, ভর সংখ্যা বলছে। ও আচ্ছা, ভর সংখ্যা তো সেমই থাকবে। দেখো এখানে a 0 তারপরে ভর সংখ্যা এ। বাট এইখানে হবে তোমাদের z+1। হ্যাঁ, তোমরা মেবি ভুল বুঝছো, এটা হবে z। আমরা নিচেরটা বলেছি জি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো নিচেরটা হবে z+1, নিচেরটা ঠিক আছে। তাহলে দেখো আমরা কি করতে পারি, z বাম পাশে z আর ডান পাশে কি -1 প্লাস হচ্ছে z+1। সো ডান পাশে আমরা z পাচ্ছি আর উপরে আমাদের a 0 প্লাস a, সো আমরা উপরে বাম পক্ষ ডান পক্ষ সমান পাচ্ছি। সো এই কন্ডিশন আমাদের স্যাটিসফাই করলো। বাট এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে এই যে আমাদের বিটা মাইনাস ডিকের মাধ্যমে যে ইলেকট্রনটা বের হলো আর আমাদের যে ওয়াই নতুন পরমাণুটা উৎপন্ন হলো, এর সাথে সাথে আরেকটা পার্টিকেল এখানে উৎপন্ন হবে। বলতো সেই পার্টিকেলটার নাম কি? নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো। এই ক্ষেত্রে বিটা মাইনাস ডিকেতে হবে অ্যান্টি নিউট্রিনো বের হবে, আর বিটা প্লাস ডিকেতে নিউট্রিনো উৎপন্ন হবে। আজকে মেবি শেষ করতে পারবো না, এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। সো বিটা মাইনাস ডিকেতে একটা কথা মাথায় রাখো, যেখানে বিটা মাইনাস ডিকে হবে অর্থাৎ ইলেকট্রন বের হবে, সেখানে উৎপন্ন হবে আমাদের অ্যান্টি নিউট্রিনো। অ্যান্টি নিউট্রিনো। আর যেখানে আমাদের বিটা প্লাস ডিকে হবে সেখানে আমাদের নিউট্রিনো উৎপন্ন হবে। সো অ্যান্টি নিউট্রিনোকে আমরা এইভাবে প্রকাশ করি। সো এটা হচ্ছে আমাদের অ্যান্টি নিউট্রিনো। আচ্ছা, সো একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি। সো এক্সাম্পলটা এরকম হতে পারে, ধরো আমাদের হচ্ছে একটা কার্বন পরমাণু 14 6, দেন সেখান থেকে যদি ইলেকট্রন বের হয়ে যায়, ধরো ইলেকট্রন বের হয়ে গেল, তাহলে আমরা নতুন কি পাবো? কেউ একজন বলো তো, নতুন কোন পরমাণুটা পাবো? নাইট্রোজেন। এক্স্যাক্টলি, নাইট্রোজেন পাবো। কারণ এটা অবশ্যই 7 হতে হবে। সো 7 মানে কি নাইট্রোজেন, আর উপরে কি হবে 14 হবে। সো আমরা নাইট্রোজেন পেলাম এবং সাথে সাথে আমাদের অ্যান্টি নিউট্রিনো উৎপন্ন হলো। তোমরা যদি একটু নোটিস করো, এখানে কি নোটিস করবা সেটা একটু দেখো, যে আমাদের এখানে কি একটা প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে না? বাম থেকে ডানে খেয়াল করছি আমরা, একটা প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে জি না? ভাইয়া। জি ভাইয়া। প্রোটনটা কোথা থেকে আসলো? আচ্ছা, আমি তো এখানে 1ই দেই নাই। এখানে আমাদের একটা নিউট্রন কি হচ্ছে, প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। সো বিটা মাইনাস ডিকেতে কি হয়, একটা নিউট্রন প্রোটনে কনভার্ট হয়ে যায়। সো আমরা লিখতে পারি আমাদের নিউট্রন অ্যাকচুয়ালি প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। সো অ্যাকচুয়াল রিঅ্যাকশনটা এরকম লিখতে পারি আমরা। সো নিউট্রনের ক্ষেত্রে ভর সংখ্যা 1, এর নিচে চার্জ 0। সো নিউট্রন ভেঙে আমাদের প্রোটন পাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের প্রোটন। সো প্রোটনের চার্জ এখানে কত হবে? অবশ্যই মানে প্রোটনের চার্জ অবশ্যই এখানে 1, কারণ এটা যদি 0 হয়, এটা যদি -1 হয়, এখানে অবশ্যই 1 হইতে হবে, তাহলে এটা ডান পাশে 0 হবে যেহেতু বাম পাশে 0 আছে। সো এটা পাচ্ছে 1 আর উপরে 1, এটা কি প্রোটন না? প্লাস হচ্ছে আমাদের অ্যান্টি নিউট্রিনো। এটা হচ্ছে আমাদের ওভারঅল মেইন রিঅ্যাকশনটা যেটা ভিতরে হচ্ছে, অর্থাৎ একটা নিউট্রন কনভার্ট হয়ে যাচ্ছে একটা প্রোটনে, এবং এটা নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে, এবং আমাদের যে ইলেকট্রনটা উৎপন্ন হলো এখানে, সেই ইলেকট্রনটাও নিউক্লিয়াসের ভিতরেই উৎপন্ন হয়েছে, এবং এটা অতঃপর নিউক্লিয়াস থেকে এটা বের হয়ে যাবে, নিউক্লিয়াস থেকে এটা তীব্র গতিতে বের হয়ে যাবে। বাট এখানে অ্যান্টি নিউট্রিনোটা কোত্থেকে আসতেছে, এটা ইনশাআল্লাহ আমরা কালকে কথা বলবো এটা নিয়ে। আজকে এই পর্যন্তই রাখতে যাচ্ছি ডিসকাশনটা। কারো এই পর্যন্ত কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো অবশ্যই। ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। বিটা মাইনাস ডিকে এটা আরেকবার বলেন, আমার মানে ব্যাক হয়ে গেছিল, কি হয়েছিল কিছু বুঝলাম না। আচ্ছা আচ্ছা, বিটা ডিকে দুই রকম, একটা হচ্ছে বিটা মাইনাস ডিকে, একটা বিটা প্লাস ডিকে। বিটা মাইনাস ডিকেতে আমাদের ইলেকট্রন বের হবে, আর বিটা প্লাস ডিকেতে আমাদের পজিট্রন বের হবে। ইলেকট্রনের চার্জ যেহেতু -1, তাই এখানে -1 দিচ্ছে, এখানে ভর সংখ্যা 0, +1 ভর সংখ্যা 0। আচ্ছা, এরপর বিটা মাইনাস ডিকেতে যেহেতু আমাদের ইলেকট্রন বের হচ্ছে, আমরা এখানে এক্স পরমাণু, সেই এক্স পরমাণু থেকে যদি ইলেকট্রন বের হয়, তোমরা তো জানো বাম পাশ এবং ডান পাশে হচ্ছে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা যোগফল সমান হবে। তার মানে এখানে যদি এ হয়, তাহলে অবশ্যই এখানে এ হবে ওয়াই পরমাণুর ভর, এবং এখানে আমাদের একটা প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে Z+1, কারণ পারমাণবিক সংখ্যাটাও কনস্ট্যান্ট থাকতে হবে বাম পাশ এবং ডান পাশে। সো এটা যদি কনস্ট্যান্ট রাখি আমরা, তাহলে অবশ্যই একটা কি হচ্ছে, একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে। সাপোজ এখানে হচ্ছে ধরো হচ্ছে আমাদের
50টা নিউট্রন আর হচ্ছে আমাদের 30টা প্রোটন। সো এখানে যেটা হবে আমাদের একটা নিউট্রন যেহেতু প্রোটন হয়ে যাবে, সো এখানে হয়ে যাবে তোমার পরবর্তীতে 49টা নিউট্রন আর 31টা প্রোটন। বাট ভর সংখ্যা কিন্তু কনস্ট্যান্ট থাকতেছে, ভর সংখ্যা স্টিল শুরুর ক্ষেত্রে শুরুর কেসে ছিল 80টা, ভর সংখ্যা 80, আমাদের প্রোটন সংখ্যা হচ্ছে 30টা। সেকেন্ড কেসে আমাদের ভর সংখ্যা হয়ে যাচ্ছে স্টিল 80টাই থাকবে, কারণ প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগফলটা চেঞ্জ হচ্ছে না, আর জেড এর মান হয়ে যাবে 31টা, 31 হয়ে যাবে। অর্থাৎ একটা প্রোটন কি হচ্ছে, একটা নিউট্রন কি হয়ে যাচ্ছে, প্রোটনে কনভার্ট হয়ে যাচ্ছে। সবাই বুঝছি আমরা? হ্যালো, জি ভাইয়া। ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, গলার অবস্থা খুব খারাপ, সবাই বুঝতে পারছো? ভাইয়া জি ভাইয়া, আমাদের